স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া। দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি তাসওয়ার নাফি। কিছু সংবাদের বিশ্লেষণে আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান। আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিসি খেলার দুনিয়া। আপনাকে জানতে চাই, তামিমের কথা ধরে যদি বলতে চাই, বাংলাদেশ সন্তুষ্ট হয়েছে অনেকটাই ম্যাচ জিতে। আসলে সন্তুষ্টির জায়গা কতটা রয়েছে এই আফগানিস্তানকে হারিয়ে? সন্তুষ্টি তো বটেই। যে কোনো বিজয়, যে কোনো জয়ের পিছনে যখন নাকি ব্যাক অফ দ্য মাইন্ড ওইটা ফ্ল্যাশ ব্যাক করে, তো ওটা থাকে। প্রশ্ন হলো যে এই জয়গুলোর ইম্প্যাক্টটা কী হচ্ছে আমার সামনে আগানোর পিছনে। এইটা যদি আমরা, যেটা নাকি তানজিব তামিম বলে গেলেন একটু আগে, যে নেট রান রেট আমরা বা আপনি আলাপ করছিলাম অফিয়ারে, যে নেট রান রেটের ব্যবধানটা যদি কম থাকতো আমরা আরও একটু ভালো জায়গায় মানে থাকতে পারতাম। এখন তো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে গেছে। ইফ শ্রীলঙ্কা উইন্স, বাংলাদেশ ইজ আউট, বাংলাদেশ কোয়ালিফাই। আর নেটের কোনো এখানে ঝামেলা থাকবে না, বিকজ এত ডিফেন্স রয়ে গেছে। তো তানজিবের কথা হলো যে তানজিবে দেখেন, তানজিব আমার হিসাবে যেমন দু তিনজন বেস্ট প্লেয়ার ব্যাটার বলতে বাংলাদেশে এখন সে ট্রিমেন্ডাস ব্যাটিং করে সে। বাট প্রশ্নটা হলো শুধু সে না, আমাদের অনেকগুলো ব্যাটসম্যানই দেখবেন ধারাবাহিকতার অভাব, কনসিস্টেন্সিতে যায় মার খায়। আর T20 একটা উন্মুক্ত খেলা, ইটস এন ওপেন গেম। আপনি ইফ ইউ মিস আউট 2 ওভার্স, আপনি 2 ওভার মিস করে গেলেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিকভার। আর এখানে হলো 6 ওভার আর 3 ওভার খেলা। প্রথম পাওয়ার প্লে আর লাস্টে 3 বা 4 ওভার পাওয়ার হিটিং, যেখানে আপনি অ্যাডভান্টেজ পাবেন ফিল্ডিংয়ের। তো সেই জায়গাটাতে আমাদেরকে আরও বেশি উন্নত করতে হবে, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি, মানসিকভাবে, যে কখন আমি গিয়ার চেঞ্জ করব। আমার উইকেট পড়ে গেছে, তখন কি আমি গিয়ার চেঞ্জ করবো যে আরেকটা উইকেট যাতে না পড়ে? বাট টার্গেট ওইটাই থাকবে যে আমার 6 ওভার হ্যাভ টু ক্যাপিটালাইজ। উইকেট দেখে টার্গেট সেট করে, অপোনেন্টের স্ট্রেন্থ দেখে টার্গেট সেট করে আগে ব্যাটিং করবে। ইটস এ লট অফ কেমিস্ট্রি এখানে অনেকই। তো সেই দিক থেকে আমি খুব গর্ব ফিল করছি যে কালকে যে ওই একেবারে কিনারায় ছিলাম তো আমরা, খাদের, সেখান থেকে এখন একটু নাক ভেসে উঠছে আমাদের। না, এখন আমাদের সারা বাংলাদেশ আমরা সাপোর্ট করবো শ্রীলঙ্কারে, যে কালকে ওরা জিতে যায়। অল সেড অ্যান্ড ডান, ব্রিলিয়ান্ট পারফরমেন্স আমি বলবো। এবং একটা রিস্ক ছিল বাংলাদেশ টিমের জন্য কালকে। আমরা কিন্তু একটা বোলার শট নিয়ে খেলেছি, একটা রেগুলার বোলার খেলে নেই, বাট পার্ট টাইম বোলার দিয়ে খেলেছে সাইফ হাসান ভাই, শামীম বল করেছে। বাট আল্লাহর রহমত যে আমরা ঠিক জায়গা মতো উইকেটগুলো আমরা করতে পেরেছিলাম। আমরা যদি একটু ব্যাটিং নিয়ে কথা বলি, যদি আমরা ম্যাচ জিতেছি, তবু শেষের দিকে স্লগ ওভারে আমরা রান করেছি। আমরা যদি বলি শেষ 2 ওভারে রান এসেছে 15, ডট হয়েছিল 5টি বল, এবং শেষ 5 ওভারে 35 রান এসেছে। সেই জায়গাটাই কি আমরা একটু পিছিয়ে কিনা? স্লগ ওভারে আমরা সেই কাজে লাগাতে পারছি না সেই বলগুলো, সবসময় পিছিয়ে। এখনও আমরা ওইখান থেকে ওইটা উত্তরণ করতে পারি নাই। ওই বলে না যে আমাদের দেখেন আমরা একটা কোচ এনেছি, পাওয়ার হিটিং কোচ। এটা পাওয়ার হিটিংয়ের মাঠে এটা অনেক হয়তো দর্শকরা আপনারা হয়তো জানে না। একটা মানুষ, একটা প্লেয়ার, ব্যাটার, সে কিন্তু সব শট একই আদলে খেলতে পারবে না। আমি যদি এইদিকে স্ট্রং হই, তার মানে কি আমার এই শোল্ডারটাকে স্ট্রং করতে হবে। সো আই হ্যাভ টু গিভ এভরি পাওয়ার দেয়ার। আর আমি যদি ওই দিকে স্ট্রং হই, তাহলে আমার এদিকের মাসেল ডেভেলপ করতে হবে। একটা শটে ওর কথা হলো, কথাটা যৌক্তিকতা আছে, যে আসছিল আমাদের পাওয়ার হিটিং কোচ, যে তুমি এমন একটা শট যার উপরে তোমার 100% কন্ট্রোল থাকতে হবে, যে উইচ উইল বি রান স্কোরিং শট, মানে তুমি ওইটার উপর তোমার একদম থাকতে হবে। সেই দিক থেকে চিন্তা করলে যে আমরা কিন্তু এখনও ওই, আর যেটা তো ওটা তো স্বতঃসিদ্ধ কথা যে স্লগ ওভার্স, যেটা লাস্টে আমি চলে যাব, কিন্তু লাস্টে যায় যে আমি হিট করবো বা আই চেঞ্জ দ্য গিয়ার, আমার হাতে উইকেট থাকতে হবে, উইকেটও থাকতে হবে। অনেক পারমুটেশন কম্বিনেশনগুলো আছে, বাট আমি মনে করি ওই জায়গায় আমরা এখনও হয়নি। উই নিড এ লোয়ার অর্ডার থেকে আমরা কিন্তু খুব সার্ভিসটা পাচ্ছি। ফিনিশারটা আমাদের এখন পর্যন্ত বেরিয়ে আসেনি, যেটা একসময় আমরা মাহমুদুল রিয়াদের থেকে পেয়েছি, সেই জায়গাটায় আমরা এখনো যেতে পারিনি। আপনি বোলারের কথা বলছিলেন, আমরা একটা বোলার কম নিয়ে খেলেছি, সেই জায়গাটা আমরা মেকওভার করতে যাচ্ছিলাম শামীমকে দিয়ে এবং সাইফকে দিয়ে। আমরা সাইফকে দেখেছি নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো বোলিং করেছে, সেই চ্যালেঞ্জটা আমরা আফগানিস্তানের সাথেও নিয়েছি। সেটা আসলে কতটা যুক্তিগত হয়েছে বলে দেখেন, নেদারল্যান্ডস আর নট very comfortable against good spin bowling or average spin bowling, but Afghanistan,
তাদের কাছে যে অস্ত্রগুলো আছে স্পিনিং অস্ত্র, তাদের কোয়ালিটি অফ স্পিন, তারা ডোমেস্টিকে খেলে, প্র্যাকটিস করে একসঙ্গে। তো তাদের আমাদের এই পার্ট টাইম স্পিনার কিন্তু তাদের কাছে খুব একটা যে এফেক্টিভলি তাদেরকে একটু ভয় ঢোকাবে বা ভয় ধরাই দিবে সেটা না। বাট যেহেতু এটা টি-20 খেলা, বলে বলে হিসাব হয়, সেখানে রিস্ক নিয়ে ব্যাটিং করে ব্যাটাররা, যদি জায়গা মতো বল করতে পারে পার্ট টাইম ওরা উইকেট পাওয়ার সম্ভাবনা। বাট কালকের উইকেট ওয়াজ এ ব্যাটিং উইকেট টু সাম এক্সটেন্ট অন্য দিন থেকে, যেটার পার স্কোর বা ম্যাচ উইনিং স্কোর ওয়াজ অ্যারাউন্ড 175 to 180 একশো। তারপর আমরা 150 করে আমরা ম্যাচ জিতেছি। ফুল ক্রেডিট টু বাংলাদেশি বোলার্স, ফিল্ডিং ওয়াজ ওকে, একটা ক্যাচ ড্রপ করেছে, বাট ইট ডাজন্ট ম্যাটার, এটা হতেই পারে। আর আমার কাছে ভালো লাগছে যে আরেকটা জিনিস, যে ইন্টেন্টটা, প্রত্যেকটা প্লেয়ারের একটা ইন্টেন্ট ছিল, যে মানে উই হ্যাভ টু উইন, লেটস উইন, গিভ দেশবাসীকে একটা কিছু উপহার দিই, তারপরে বসে থাকি কি হয় নেক্সট ম্যাচে, মানে সমীকরণটা তারপরে চিন্তা করব। আমরা আপনার কথা সূত্র ধরে যদি বলি, আফগানিস্তান স্পিন খুব ভালো খেলে, ভালো করেও এগেইনস্ট টিমের সাথে, তবে তাদের রাইট হ্যান্ডার ব্যাটাররা লেফট আর্ম স্পিনারের বিপরীতে খুবই আমরা দুর্বল দেখেছি। নাসুমকে কালকে দেখেছি দুর্দান্ত স্পেল করেছে। অ্যাজ এ আপনিও একজন ব্যাটসম্যান ছিলেন তাদের কাছে, এবং আমরা যদি পাকিস্তানের সাথেও দেখি তারা যে সিরিজটা খেলে, সেখানেও নওয়াজ এক ম্যাচে 5 উইকেট পেয়েছিল লেফট আর্ম স্পিনার। রাইট হ্যান্ডার ব্যাটার তারা, লেফট আর্ম স্পিনার অনেকটাই দুর্বল। আসলে কেন আফগান স্পিনার লেফট হ্যান্ডার স্পিনার খেলতে পারে না বলে মনে হয় আপনার? বিকজ আপনি খুব ঠিক জায়গায় গেছেন। আফগানিস্তানে বলেন তোমার লেফট আর্ম স্পিনার কে আছে? ডোমেস্টিক ক্রিকেটে যদি ঢোকেন আপনি দেখবেন তারা সবাই রশিদ হইতে চায়, হ্যাঁ, সবাই তারা হইতে চায়, মুজিব হইতে চায়, অল লেগ স্পিনার্স। আমি এক সময় প্রশ্ন করেছিলাম আফগানিস্তানের কোচকে, হি ওয়াজ এ ব্রিটিশ কোচ, খাটো মতো হয়েছিল, বলছো রকিব তোমাকে কি বলবো, ইফ ইউ কাম টু আফগানিস্তান কাবুল আই উইল টেক ইউ অ্যারাউন্ড, তোমাকে আমি ঘোরাবো, তুমি দেখবা 30টা আমার কাছে লেগ স্পিনার আছে, একই রকম তোমার ইসের মতন, তা কাকে নিবা তুমি? উইকেন আমি বলবো তাহলে তো তোমরা এক্সপোর্ট করতে পারো, পারি তো আমরা। তো ওইটা এলো, এটা হয় যখন সবাই সাকিব আল হাসান হইতে যায়, তামিম হইতে চায়, বাইরে হইতে চায়, তো এটা একটা রোল মডেল তৈরি হয়ে যায় যখন তখন করে। এবং একই সঙ্গে যখন ওই বড়ো আসরে আমরা খেলতে যাব, আমার যদি দৈন্যতা থাকে, লেফট আর্ম স্পিনার যেটা আপনি বলতেছিলেন, আমার ঘরে নাই, প্র্যাকটিসের সুযোগ কম, যদিও এই দুবাইটা আবুধাবিটা কিন্তু ওদের হোম গ্রাউন্ড, আফগানিস্তান কিন্তু এখানে ওদের ইনভাইট করে যখন বাইরের টিমকে এখানেই খেলায়, এবং তারা নিজেরাও প্র্যাকটিস করে ওখানে, দে আর ভেরি ইউজ টু দিস কন্ডিশনস ওখানে। তো ওই জন্য তারা ওখানে, কিন্তু আপনি দেখবেন লেগ স্পিন, যদিও আমাদের ইশাদ খুব ভালো বলিং করেছে, লেগ স্পিন তো দুনিয়ার যে কোনো জায়গায় যদি জায়গা মতো বল করতে পারে, ই উইল গিভ ইউ ট্রাবল, আপনাকে দিবেই। সে একটু রান বেশি দিবে হয়তো, বাট উইকেট টেকিং বোলার হয় তারা, সেটা কালকে ছিল। আর রাশেদ আমাদের রেশাদ ইজ লম্বা, যেরকম অনিল কুম্বলে টাইপের বোলার, জোরে উপর বল করে, ইন্ডিয়ার যে অনিল কুম্বলে ছিল। তুমি আশা করবো ওভার টাইম হি উইল ডেভেলপ। তো আফগানিস্তানে যে প্রশ্নটা আপনি করেছিলেন, ওদের কাছে কিন্তু লেফট আর্ম স্পিনার ওরকম নাই। তাই কি আমরা বাংলাদেশে কি এর জন্য লেগ স্পিনার কম খেলাই দেখে, ঘরোয়া লিগে নিয়ে দেখে আমরা লেগ স্পিনার দুর্বল মনে হয়? আমাদের তো লেগ স্পিনার ছিলই না, আমরা যখন খুলছি তখনও লেগ স্পিনার ছিল, রুমি ছিল, ওয়াহিদুল গানি ছিল, আমার ম্যাচ উইনিং বোলার ছিল তারা। কারণ আমরা 2 days 3 days 4 days ম্যাচ খেলতাম। আনলেস আপনি যদি লঙ্গার ভার্সন ক্রিকেট না খেলেন, আপনি রিস্ক স্পিনার পাবেন না, সেটা বাহাতি হোক, যেমন লিন্টু ছিল, ও তো পরে তো চলে গেল আমেরিকা পড়াশোনা করতে। তো ওইটা আসে আপনার ডিপেন্ড করে আপনার ডোমেস্টিক ক্রিকেটটা ইটা কি, ফরম্যাটটা কী আছে। আপনি যদি সারা জীবন খালি টি-20 খেলেন আর 50 ওভার্স খেলেন, আপনি যখন টেস্ট ম্যাচ খেলতে যাবেন ইউ উইল স্ট্রাগল, আপনি তো স্ট্রাগল করবেন এই 5 দিনের খেলায়, কারণ তখন তো আপনাকে তো অ্যাটাকিং থাকবে। টেস্ট ক্রিকেট ইজ অ্যাটাকিং ক্রিকেট, এটা মনে রাখতে হবে। এবং দর্শকদের আমি বলি যে এটা বুঝতে হবে, আমার মনে হয় যে টি-20 আক্রমণ, টি-20 ইজ অ্যাটাকিং ক্রিকেট, নো, ইজ টেস্ট ক্রিকেট। টেস্ট এখানে কি হয়, কোনো স্লিপ ফরওয়ার্ড শর্ট লেগ, স্লিপ পয়েন্ট ঘিরে রাখছে আপনারে, একটা 4 হোক না, ডাজেন্ট ম্যাটার, কিন্তু আপনাকে মানসিক চাপ সব দিক দিয়ে আপনি করবে। বাট ইন ওভার্স ক্রিকেট ফিল্ড আস্তে আস্তে চলে যাবে পাওয়ার প্লের বিরুদ্ধে, সো ইউ হ্যাভ ওপেনিংস টু স্কোর রানস। যে জিনিসটা আপনি টেস্ট ম্যাচে আপনাকে ওপেনিং দেবে, আপনাকে হ্যাঁ মারো, বাট দে উইল অ্যাটাক, বোলার্স উইল অ্যাটাক। তো এখানে বিভিন্ন ফরম্যাটে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন হয়, তো ওইটা জানতে হয়। আজকাল তো ক্রিকেটের খেলা নাই, ইটস এ সায়েন্স।
খেলার দিক থেকে যেরকম বিজ্ঞান হয়ে গেছে, আবার কমার্শিয়ালও হয়ে গেছে। সেই বিষয়টা আমি কালকের ম্যাচ নিয়ে আর একটু জানতে চাই আপনার কাছে। আমরা দেখেছি বাংলাদেশের ব্যাটিংয়ের সময় নূর হাসান সোহান এবং জাকের আলী অনেক, যেটা স্লগ ওভারে আপনার সাথে একটু কথা বলছিল, তারা রান করতে ব্যর্থ হয়েছে। তাদের ব্যাটিংয়ের অ্যাপ্রোচটা যদি একটু দেখেন, তারা অনেকটা সাফল করে এসে ক্রস ব্যাটে খেলতে চাচ্ছিল, এর জন্য কি তারা ব্যর্থ হয়েছে কিনা স্লগ ওভারে আপনার কাছে মনে হয়? দেখেন, আমাদের ব্যাটাররা কিন্তু শোল্ডার ওপেন করে খেলে না। শোল্ডার ওপেন করে খেলা মানে যে ধরেন ওদিকে লং অফ, ওদিকে কাভার, আর এইদিকে তো লং অন লং অন। আমাদের দেখবেন ব্যাট এইদিকে খেলতে চাই, স্লগিংটা বেশি এইদিকে। এটার কারণ হলো আমাদের দেশের উইকেট পিচ, নিচু পিচে আপনি যখন খেলবেন ওই পিচে সব এদিকে খেলতে চায়, অভ্যাস হয় নাই। এইটা শোল্ডার ওপেন করে নেয়, ওপেন করে খেলে না। টপ হ্যান্ড, ক্রিকেটের কিন্তু টপ হ্যান্ডটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। যদি রাইট হ্যান্ড ব্যাটসম্যান, লেফট হ্যান্ড ব্যাটসম্যান হয়, তার ডান হাতটা টপ হ্যান্ড, এইটা গাইড করবে আপনাকে যে আপনি কোন দিকে খেলবেন, আর উল্টোটা আপনাকে পাওয়ার দেবে শটের পিছনে। ফাংশন অফ এ বটম হ্যান্ড দুইটা, একটা হলো ডিফেন্সের করার সময়, আর একটা হলো পাওয়ার দেওয়ার সময়। বাট মেইন হ্যান্ড ইজ দ্য টপ হ্যান্ড। তো আপনার যদি টপ হ্যান্ড ইউজ করতে হয়, আপনার তো ওরকম প্লেইং কন্ডিশনগুলো থাকতে হবে। আপনি অস্ট্রেলিয়া যান, আপনি নিউজিল্যান্ডে যান, ইউ গো টু সাউথ আফ্রিকা, ইভেন উইকেটে বাউন্স দেখছেন, আপনি এই শটগুলো খেলতে পারবেন এবং আপনি ওটা রপ্ত করে ফেলেন এবং ওইখান থেকে স্কোরিং শটগুলো আসবে আপনার। আপনি তখন কাভারে ড্রাইভ করতে চাবেন না, তাহলে ব্যাটের উপরের দিকে এসে লাগতে পারে বল, দেন ইউ ক্যান মাইট গেট কট অ্যাট কাভার অর সামওয়্যার ইন মিড উইকেট। তো এইগুলি অনেকগুলো জিনিসের সাথে যুক্ত আছে। মানে আমরা আসলে ক্রিকেটটা খেলি কি আর বটম হ্যান্ডে বেশিরভাগ আমরা এই খেলা বটম হ্যান্ড হয়ে যায়, কোন প্রথম থেকে বল লো করতো, এই জন্য ব্যাট লিফট কম করতো। কারণ জানেন আমি এখান থেকে ব্যাট লিফট কমার থেকে বল যদি লো থাকে, আমি লেট হয়ে যাবো বলের উপরে, আই মাইট বি এলবিডব্লিউ ওখান থেকে কাটে। বাট তারপর আমি বলবো আমাদের কিছু ওয়ার্ল্ড বিটার ব্যাটার আছে। লিটন যখন ব্যাটিং করে আমি মুগ্ধের মতো আমি ওর খেলা দেখি, ক্লাসিক ব্যাটসম্যান, কাভার ড্রাইভ। এই লিটন ইজ এ কমপ্লিট ব্যাটসম্যান। আমাদের তানদীপ বেরিয়ে আসছে। আমাদের কিন্তু এখন যে ব্যাটিং ইউনিটটা, বোলিং ইউনিট কিন্তু আমাদের ঠিক আছে, ব্যাটিং ইউনিটটা ঠিক আছে, কিন্তু এখনও আসতেছে। বাট ওই পূরণ করবে ওই পঞ্চপাণ্ডব যেটা আপনারা বলেন যে সবাই উচিত শু, যে সাকিব, তামিম, এরা যারা ছিল, মুশফিক, রিয়াদ, ওই গ্যাপটা কিন্তু এখন পূরণ হয়ে গেছে অনেকটা। আমি একটু লাস্ট এই ব্রেকের জন্য লাস্ট একটা জিনিস জানতে চাচ্ছি। বাংলাদেশ যেভাবে কালকে একাদশ সাজিয়েছে, ব্যাটারদের উপর তারা কনসেন্ট্রেশন বেশি করেছে, সোহানকে খেলিয়েছে, বোলার ছিল না। এই ধরনের একাদশ সাজিয়ে 4টা বোলার এবং বাকিরা ব্যাটার সাজিয়ে কি বড় দলের সাথে খেলা সম্ভব কিনা, খুব ছোট করে জানতে চাই। এটা রিস্ক এলিমেন্ট, কারণ আপনি 4 ওভারের বেশি করাতে পারবেন না যদি আপনার এই 4টা বোলার পারফর্ম না করে, ইফ দে ডোন্ট ফায়ার ঠিক মতো, দেন আপনি 5th বোলার কোথা থেকে খুঁজবেন। কালকে কিন্তু আমরা সাফার করেছি, আমাদের সাইফের খবর যে আশাটা ছিল সেটা হয় না পুরোপুরি, বাট স্টিল আমরা উতরে গেছি। তো কাজেই অনেক সময় গ্যাম্বলিং করতে হয়, কোন জায়গাটা একটু লো ফল থাকলে, কোথাও যদি এটা বিল্ডিংয়ের কিছু ছিদ্র, পানি পড়তেছে, ওখানে প্লাস্টার করে এই করতে হয়, ঠিক আছে এটা করি, অন্যদিকে পানি পড়ে গেলে ওরা করে দেবো। সো বাংলাদেশ ওয়াজ ইন এ সিচুয়েশন, ডেসপারেট সিচুয়েশন, কী করা যায়, রান তো করতে হবে। সো রান হয়েছে, আরও একটু বেশি হওয়ার উচিত ছিল, বাট হয় না, ইট ডাজন্ট ম্যাটার। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সোনার হরিণ ধরা দিয়েছে। আপনার কাছে এবার নির্বাচন নিয়ে জানতে চাই, যেহেতু আপনি একজন এক্স ক্রিকেটার, অনেকদিন যাবৎ বিসিবির সাথে আছেন, ক্রিকেটের সাথে আছেন, আপনি অনেক বোর্ড পরিচালক, সভাপতিকে দেখেছেন, আমরা দেখেছি এবারে নির্বাচনে ঢাকা বিভাগ থেকে আপনিও আছেন সেখানকার সদস্য, আমিনুল ইসলাম বুলবুলকে আপনারা কাউন্সিলরশিপ দিয়েছেন এবং আপনি ফারুক আহমেদের টার্মেও ছিলেন। আবার শোনা যাচ্ছে তামিম ইকবালও নির্বাচন করবে, এখনো পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেননি, কিন্তু করবে বোঝাই যাচ্ছে। এই নির্বাচনটাকে আপনি কোন প্রেক্ষিতে বা কীভাবে দেখছেন, আর 3 জনের সময়টা আপনি 3 জনকে আপনি কাছ থেকে দেখেছেন, কার কাজ কেমন বা কীভাবে হলে ভালো হয় বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমি একটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র এবং আমি অলওয়েজ বিলিভ ইন ডেমোক্রেসি, গণতন্ত্রে বিশ্বাস করি, মতামতে বিশ্বাস করি। এই যে ডিক্টেটরশিপ ইজ ওয়ান ম্যান শো হয়ে যায়, হ্যাঁ, ডেমোক্রেটিক ডিক্টেটরশিপ বলে একটা জিনিস আছে পরবর্তীতে। বাট এই নির্বাচন যারা ক্রিকেট বোর্ড হয়েছে, এখানে একটা ক্যান্ডিডেট আসুক, কাউন্সিলর যারা আছেন, আমরা যারা ঠিক করব, নির্ধারণ করব, তাদেরকে একটা মুক্ত আলোচনার বেঞ্চ চর্চা করার সুযোগ দেন, তারা বেছে নিক হু ইজ দ্য বেস্ট পারসন ফর দি ক্রিকেট বোর্ড ফর দ্য নেক্সট 2 years 4 years। এটার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। কিন্তু যে জিনিসটা আমাকে খুব পীড়া দিচ্ছে ইদানিংকালে, সেটা হলো যে এই নির্বাচনকে নিয়ে একটা খুব কিছু কর্মকাণ্ড পেপারও দেখলাম, আপনারা লেখালেখি করলেন
যে কাউন্সিলরশিপ নিয়ে মারামারি কাটাকাটি, কাউকে ধরে নিয়ে যাচ্ছে, এবং অনেকে বলতেছে আমরা চিঠি পাই নাই এখনও, কিন্তু ক্রিকেট বোর্ড এটা রেজিস্টার্ড পাঠিয়ে দিয়েছে ওই ফর্মটা, যেটা ফিল আপ করতে হয় তোমার ক্লাবের বা তোমার। তো এইগুলি ছিল না, প্রত্যাশা করা হয়নি, প্রত্যাশিত ছিল না। তো এইগুলি কিন্তু জন্ম দেয়া এলো গণ্ডগোল, ঝামেলার। আমি আশা করবো কোনো ঝামেলা হবে না, কারণ 4 তারিখে বোধহয় নির্ধারণ করা হয়েছে আগামী মাসের। 3টা ক্যাটাগরির থেকে হবে, 25 জন বোর্ড ডাইরেক্টর নির্বাচিত হবেন, তারপরে 25 জন তারা বসবেন ইনডাইরেক্ট ওয়েতে। তো আমাদের প্রেসিডেন্ট হয়, তখন হবে, তখন ওই তারাই ভোট দিয়ে ঠিক করবে কে প্রেসিডেন্ট হবে। 3 জনের মধ্যে কাকে কিভাবে দেখেন আপনি? 3 আমি 3 জনের মধ্যে তো তামিম ইজ ইয়াং, অ্যান্ড ইয়াং মানে এই না যে হি ইজ নট এক্সপিরিয়েন্সড, এটা বলার অপেক্ষা নাই। বাট বুলবুল অ্যান্ড ফারুক, এখানে কোনো ডিফারেন্স করা যাবে না। বাট দুঃখজনক ফারুককে যেতে হয়েছে যে কোনো কারণে, আমি ডিটেলসে যেতে চাই না। বাট বোথ আর ফর্মার ক্যাপ্টেন্স, অল অফ দেম আর ফর্মার ক্যাপ্টেন্স। তো আমি আশা করব একটা সুন্দর পরিবেশ যেন থাকে, কোনো ঝামেলা না হয়। দিন শেষে ওই ইংল্যান্ড, ইন্ডিয়া আর পাকিস্তানের ক্রিকেট ম্যাচের মতো যেন না হয়, হাতটা যেন মিলায় যেই জিতুক। যে মানে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে যে ঘটনা ঘটেছে, ঘটনা। তবু কি আপনার কাছে এই বিষয়ে কথা বলবো, একটু লাস্ট একটু জানতে চাই, নির্বাচনে তামিমের অংশগ্রহণ এবং সংগঠকদের একটু পিছিয়ে যাওয়া কিনা, ক্রিকেটারদের বেশি ফোকাস আনা কিনা? না, ক্রিকেট বোর্ডে তো ক্রিকেটার থাকতেই হবে, একটা সার্টেন পার্সেন্ট টেকনিক্যাল অ্যাফেয়ার্সগুলো যেগুলো হয়। এখন আমাদের দেশে তো ওরকম ব্যাকগ্রাউন্ড ক্রিকেট সমৃদ্ধ অর্গানাইজার খুব কম আছে। এটার মানে এই না যে খালি ক্রিকেটারই আসবে, নো, ক্রিকেট লাভার আসবে, একজন বিজনেসম্যান আসতে পারেন যে ক্রিকেটকে ভালোবাসেন, বিকজ ইউ নিড মানি। ক্রিকেটের কোনো খেলা নাই, ক্রিকেট ইজ কমার্স নাও। একটা টিম চালাতে, একটা ক্লাব চালাতে প্রচুর টাকা লাগে, তেমনি একটা দেশের ক্রিকেট চালাইতো। তো আমার কথা হলো, আপনি যদি দেখি যে আপনি খেলেন নাই ক্রিকেট, ডাজন্ট ম্যাটার, বাট আপনি ক্রিকেট বোঝেন বা ক্রিকেটকে ভালোবাসেন অ্যান্ড ইউ ওয়ান্ট টু হেল্প ক্রিকেট, ফাইন, আপনি আনবেন। বাট ক্রিকেটকে এসে ক্রিকেট বোর্ডকে ব্যবহার করে, যেটা আমরা শুনি, জানি, দেখতে পাই, পড়ি যে ব্যবসা হয়েছে, এখানে অনেক রকম ব্যক্তি সুবিধা নিয়েছে, উইচ ইজ রং। আপনার চোখে আপনি দুইজন যদি বলি, ফারুক, বুলবুল এবং তামিম, কাকে এগিয়ে রাখবেন? না, আমি এগিয়ে বা পিছিয়ে কাউকে রাখবো না, কারণ গণতন্ত্রে লাস্ট মিনিটে বা কার পছন্দ কার কি, সবাই যোগ্য, সবাই কাউন্সিলররা যোগ্য, 170 জনের মতো কাউন্সিলররা, তারা বেছে নিক। যদিও 3 ক্যাটাগরিতে হবে, এ বি সি, তারা বেছে নিক তাদের এইটা কি, মানে যে ভোট বেশি পাবে সেই আসবে আপনার কাছে মনে হচ্ছে। আমরা ইন্ডিয়া পাকিস্তানের বিষয়ে যেতে চাই, আপনি যেটা বললেন হাত মেলানোর বিষয়টা, এই যেটা ইস্যু তৈরি হলো পাকিস্তানের ক্রিকেটারের সাথে ভারতীয় ক্রিকেটার, তাদের একটা সংঘাতের কারণে তারা ক্রিকেট মাঠে সেটা তার উপস্থাপন করলো, বিষয়টা কেমন হলো আর কি? দেখেন, আমার কাছে এটা একদম ভালো লাগেনি। তাহলে ক্রিকেটের স্পিরিটটা কোথায় গেল? আমরা যখন ক্রিকেট, আমি জানেন ম্যাচ রেফারি, আমাদের এত বড় বড় বই দেওয়া হয় আইসিসি থেকে, আছে, ইউ হ্যাভ টু আপলিফট দ্য স্পিরিট অফ দ্য গেম, বিকজ দ্য ম্যাচ রেফারি যিনি থাকেন, হি ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য গেম। টিমের খেলার স্পিরিটটাকে উপরে রাখতে হবে, সব কিছু। তো স্পিরিট গেল কোথায়? এই হাত মেলানোটা তো ইজ পার্ট অফ দ্য স্পিরিট অফ দ্য গেম। জিতছে কে, হারছে কে, বড় কথা না, বাট এন্ড অফ দ্য ডে আমরা সব ফ্রেন্ডস। এখানে কিন্তু একদম ক্লিয়ার বোঝা যাচ্ছে একটা রাজনৈতিক মানসিকতার থেকে এই জিনিসটা করা হয়েছে, একটা পাকিস্তানকে একটা মেসেজ দেওয়ার জন্য। বাট দিস ইজ এ রং মেসেজ। এইরকম ম্যাচে অনেক রকমভাবে দেখা দেয়, বড়োভাবে আপনি ম্যাচ জিতে যান না, ধসায় দেন। অহংকার বোধের কারণে কি কাজটা করেছে বলে মনে হয়? বেশি ভালো টিম, বেশি ম্যাচিউর টিম, এই কারণে অহংকার বোধ তো ক্রিপিন করে অনেক সময়। বাট এইখানে যেটা মনে হয়, যেটা আমি জানতে পারছি বা আপনিও জানাচ্ছেন বোধহয় আপনার পত্রিকায়, যে এটা কিন্তু উপর থেকে তাদের বলা ছিল নাকি, যেটা ব্যাখ্যা পেয়েছি আমরা, যে ইন্ডিয়ান টিম তারা কিন্তু খালি খেলার পরে না, টসের সময় তারা যখন এক্সচেঞ্জ করেছে 2 ক্যাপ্টেন, দে ডিডন্ট শেক হ্যান্ডস, ওখানেও করে নাই, উইচ ইজ রং আমি মনে করি। দেখেন, দিন শেষে কিন্তু তারা এক টেবিলে খেতে যাবে, একই সঙ্গে ঘুরবে, একই সঙ্গে তার ড্রেসিং রুমও দেখবেন, ই করবে। কিন্তু ওই এখন আমি যদি আপনার চাকরি করি, আপনি আমার এমডি বা চেয়ারম্যান, বলছে দেখো আমাদের একটা বড় একটা ইস্যু আছে, তোমরা এই কাজটা করো না, কথার কথা, তো আপনি তো করবেন না বা অ্যাভয়েড করে যাবেন ভাই। মানে এই বিষয়গুলো আসলে একটু ক্রিকেট মানে প্রপার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে ডিবিসি খেলার দুনিয়া আসার জন্য।